আমার স্ত্রী নিশির সাথে সহবাস করার সময় বুঝতে পেরেছিলাম যে নিশি ভার্জিন ছিল না। কেননা এখনকার যুগে কোনো মেয়ে ভার্জিন কিনা সেটা বোঝার অনেক উপায় বের হয়েছে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো সহবাসের সময় রক্তপাত। কোনো মেয়ের সাথে সহবাস করার সময় যদি আপনি ওই মেয়েকে স্পর্শ করা প্রথম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মেয়ের রক্তপাত হবে, এটাই স্বাভাবিক, বা এটাই আমরা জানতাম। আর আমিও সেটার উপরই ভর করে বলছি, আমার স্ত্রী নিশি ভার্জিন ছিল না। নিশির আমার সাথে সহবাসে রক্তপাত হয়নি, তার মানে নিশি ভার্জিন না। আর ভার্জিন না হওয়ার একটি কারণ, আমি তার জীবনের প্রথম পুরুষ না। তার মানে নিশির এর আগে অন্য কারোর সাথে ওসব করেছে। কথাটা ভাবতেই বুকে কেমন একটা ব্যথা অনুভব করলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব নিয়ে ভাবছি, এমন সময় নিশি চা নিয়ে এসে পেছন থেকে ডেকে বলল, এই নাও তোমার চা। আমি পিছনে ঘুরে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিলাম। চায়ের কাপটা আমাকে দিয়ে নিশি বলল, নামাজ পড়ে ব্যালকনিতে কেন আসতে হবে শুনি? এমনি। ফজরের নামাজ পড়ে আমি না ঘুমালেও নিশি ঘুমিয়েছিল। নিশি নামাজ পড়ে ঘুমানোর পর আমি না ঘুমিয়েও ঘুমন্ত চেহারাটা কিছুক্ষণ মন ভরে দেখি। কিন্তু নিশি সেটা জানে না, কারণ ও ঘুম থেকে ওঠার আগেই আমি ব্যালকনিতে চলে আসছি। আমাদের বিয়ে 4 মাস আগে হয়েছিল। কাল আমরা এই ফ্ল্যাটে উঠেছি এবং কালই হয়েছে আমাদের প্রথম বাসর রাত। আসলে আমাদের বিয়েটা 4 মাস আগে হলেও আমরা সেরকমভাবে একে অপরের কাছে আসতে পারিনি, তাই কালই প্রথম বাসর হয় আমাদের। এখন আমাদের বললে ভুলে হবে, বলতে হবে প্রথম বাসর ছিল আমার, নিশি না। কারণ সে তো অনেক আগেই এসব সেরে বসে আছে। আর 4 মাস পর দুজনের মিলন হওয়ার কারণ ছিল আমার নতুন চাকরি, নতুন অফিস, নতুন কলিগদের সাথে পরিচয়, নিশির ভার্সিটি পরীক্ষা, ফ্ল্যাট নিয়ে ঝামেলায়, এইসব কিছুর মাঝে নিশির বাধা তো আছেই। সবকিছু মিলিয়ে কখন যে 4 মাস কেটে গেল বুঝতেই পারিনি। নিশির সাথে আমার বিয়েটা হয় না পারিবারিকভাবে, আবার না প্রেম করে, মানে হঠাৎ একদিন এফবিতে চ্যাটিং, তারপর পরিচয়, হুট করে বিয়ে। আমার বিয়ে করার ইচ্ছা না থাকলেও নিশির কথায় রাজি হয়েছিলাম, কারণ নিশি দেখতে যথেষ্ট সুন্দরী। ওর বাবা ঢাকা শহরের নামকরা বিজনেসম্যানদের একজন। এরকম একটা মেয়ে আমার মতো ছেলেকে বিয়ের কথা বললে কি আর না করতে পারি? আর নিশিকে বিয়ে করার পর সব পেয়েছি, চাকরি, এই নতুন ফ্ল্যাটটা। তখন বুঝিনি নিশির মতো মেয়ে হঠাৎ করে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু তখন না বুঝলেও এখন বুঝতে পারছি নিশি কেন আমাকে বিয়ে করেছে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে কি ভাবছো? ও, হুম, বলো। নিশি আমাকে জড়িয়ে ধরে বলল, সকালের শহর কত সুন্দর, তাই না? হুম। আমি শুধু নিশিকে দায়সারা জবাব দিচ্ছি, কারণ এরকম মেয়ের সাথে আর কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। নিশি তার হাত দিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার কানে একটা কিস করে বলল, আই লাভ ইউ। আমারও খুব ইচ্ছা করছিল নিশিকে জড়িয়ে ধরে বলি, লাভ ইউ টু। কিন্তু কেন জানি বলতে পারছিলাম না। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো নিশি তাহলে ওর পাপ ঢাকার জন্য এসব করছে আমার সাথে? ছোটবেলা থেকে জেনে আসতেছি যে যেমন তার জীবন সঙ্গিনী হয় তেমন। তাহলে আমি কেন এমন কাউকে পেলাম? কি হলো, কথা বলছো না কেন? আমাকে ঝাঁকা দিয়ে বলল নিশি। আমি চুপ। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কি ভাবছো তুমি বলো তো? তখন থেকে দেখছি কি নিয়ে যেন ভাবছো। আরে কিছু না। কিছু না তো কি? দীর্ঘ 4 মাস পর আমরা এক হলাম। কোথায় কিছু রোমান্টিক কথা বলবে? তা না করে মন ভার করে দাঁড়িয়ে আছো কেন? বাবা মায়ের কথা মনে পড়ছে। ওলে আমার বাবুলে, বইয়ের কথা মনে পড়ে না? ফাজলামি করবা না নিশি, বলেই নিশিকে সরিয়ে দিয়ে রুমে চলে আসলাম। এসে ভাবলাম বাসায় কল করে একটু কথা বলি, এতে মনটা হয়তো একটু সায় পাবে। তাই মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম। আসলে আমি মনে করি প্রতিটা ছেলে তার মাকে একটু বেশি ভালোবাসে, আর মায়ের সাথে যা পারে শেয়ার করে। হ্যালো বাবা। হুম। কেমন আছো মা? আমি ভালো আছি। তুই ভালো আছিস? আছি, ভালোই আছি। বাবাকে ঠিক মতো ওষুধ দিচ্ছ তো? হুম। এরকম আরো অনেক কথা হলো, কিন্তু নিশির বিষয়ে কিছু বলতে গিয়েও পারলাম না। রুমে বসে আছি, এমন সময় নিশি আসলো রুমে। তোমার সাহস কি করে হলো আমাকে ওভাবে ছেড়ে আসার? মানে মানে এত তাড়াতাড়ি ভুলে গেলে সব? কোথায় ছিল আর এখন কোথায় আসছো? কে বলতে চাচ্ছ তুমি? কিছু না। আর কোনোদিন এভাবে অ্যাভয়েড করবে না আমায়। চলো, নাস্তা করে অফিসে যাবে। বলেই নি সেই কিচেনের দিকে যেতে লাগলো। আমি থ হয়ে বসে আছি।
আর ভাবছি কি হচ্ছে এইসব। রাগ দেখানোর কথা আমার, কিন্তু না করে উল্টো নিশি রাগ দেখাচ্ছে কেন? নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কিছুক্ষণ পর অফিস পৌঁছালেও অফিসে কেন জানি মন বসছে না। বারবার একটা কথা ভাসছে মনে, সেটা হলো নিশির ভার্জিনিটি। সত্যি কি নিশি ভার্জিন ছিল না? না, এসব সন্দেহের মাঝে আর থাকা যাবে না। কিছু একটা হলেও করতে হবে। আমাকে সত্যিটা জানতে হবে। আমার হয়তো এই বিষয়ে ধারণা কম, কিন্তু সবার তো না। তাই ঠিক করলাম একজন ডক্টরের সাথে কথা বলবো। অফিস শেষ করে তাই পরিচিত একজন ডক্টরের সাথে কথা বলার জন্য তার চেম্বারে গেলাম। আমাকে দেখে ডক্টর বলল, হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি? ভালো। আসুন বসুন। আর বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি বসতে বসতে কি আসলে কিভাবে যে বলি, দেখুন, এখানে সংকোচ করলে কিছু জানতে পারবেন না। তাই সমস্যার ডিটেলস খুলে বলুন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি নতুন বিয়ে করেছি। নতুনও না, বাট আচ্ছা, ওসব বাদ। আপনি বলুন তো, প্রথম সহবাসে যদি কোনো মেয়ের রক্তপাত না হয়, তাহলে কি ভাবা যায় মেয়েটার ব্যাপারে? মানে মেয়েটা ভার্জিন হবে কিনা? আমার কথা শুনে ডক্টর একগাল হেসে বলল, এই কথা? জি, দেখুন, শুধু রক্তপাত দিয়ে কোনো মেয়ের ভার্জিনি বিচার করা ঠিক না। কারণ অনেক কারণে তার ভার্জিনিটি পর্দা আগে ছিঁড়ে যেতে পারে। অনেক কারণে। হুম এই যেমন সাইকেলিং করলে, অতিরিক্ত দৌড়ঝাঁপ করলে, ছোটবেলায় গাছে বেশি বেশি উঠলে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? হুম কি এমন অনেক মেয়ে আছে যাদের প্রথম সহবাসে রক্তপাত হয় না। দেখা যায় যে কয়েকদিন পর হুট করে একদিন রক্তপাত হয়ে গেল, বা কোনোদিন হলোই না। তাই শুধু রক্তপাতের উপর নির্ভর করে তাকে সন্দেহ করাটা ঠিক না। ডক্টরকে কি বলবো কিছু বুঝতে পারছি না। তবে একটা ধন্যবাদ দিয়ে ওনার রুম থেকে বের হলাম। এখন নিজেকে একটু হালকা হালকা লাগছে। চারিদিকটা যে অনেক সুন্দর হয়ে গেল মুহূর্তে। মনে হচ্ছে মাথার উপর আকাশটা থেকে কাল মেঘ সরে গিয়ে সাদা মেঘ এসে জড়ো হলো। তাই আর দেরি না করে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে রুমের কলিং বেল বাজাতেই নিশি দরজা খুলে দিল। দরজা খুলে নিশিকে কিছু বলার আগে নিশি আমাকে জড়িয়ে ধরে বলল, সরি, আর এমন করব না। কিন্তু তুমি লেট করে বাসায় ফিরবা না, প্লিজ। ওর মুখে সরি শুনে থবনে গেলাম। সরি তো বলবো আমি, তাহলে ও কেন সরি বলছে? সংশয় দূর করতে বললাম, তুমি কেন সরি বলছো? আমার বুকে মুখ রেখে নিশি উত্তর দিল, সকালে ওভাবে বলার জন্য। আসলে তখন তোমার বিহেভ দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওর উত্তর শুনে বুঝতে পারলাম ও কি বলতে চাচ্ছে, কিন্তু আমি সেটা একদম মনে রাখিনি, কারণ তখন মাথায় অন্য কিছু ছিল। আমি কিছু বলার আগে নিশি আমার টি শার্টের কলার ধরে চোখের সামনে আঙ্গুল ধরে বলল, আর কোনোদিন আমাকে এড়িয়ে চলবা না, কারণ এটা আমি নিতে পারি না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। আর তোমার কোন বিষয়ে টেনশন হলে আমার সাথে শেয়ার করবে। দুজনে মিলে সব সমাধান করব। ঠিক হে? হুম, ঠিক হে। আচ্ছা, এবার ফ্রেশ হয়ে আসো, খাবে। আমাকে না ছাড়লে যাব কিভাবে? ও, হুম, এবার যাও। আমি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে খেতে বসলাম। নিশি ভাত বেড়ে দিতে দিতে বলল, আচ্ছা, সকালে কি এমন হয়েছিল যে ওরকম ব্যবহার করলে? নিশির প্রশ্নে একটু থেমে গেলাম। মনে মনে ভাবছি, ওকে এসব বলবো? বললে তো আবার ঝামেলাও হতে পারে। না, থাক না, বলি। আর এখন তো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। কি হলো, কি ভাবছো? আরে তেমন কিছু না, অফিসের কাজের চাপ, তাই আর কি। ও, নাও, খাবারটা শেষ করে নাও। খাওয়া দাওয়া সেরে দুজনেই শুয়ে পড়লাম। রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে গেল। নিশির দিকে তাকিয়ে দেখি নিশি ঘুমাচ্ছে। ওর দিকে তাকিয়ে নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটা মিথ্যা ভিত্তির উপর মেয়েটাকে সন্দেহ করেছিলাম আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। 2 মাস পর। ভালোবাসায় পূর্ণ আমাদের সংসার। প্রতিদিনের মতো আজও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। নিশি আমার টাই বেঁধে দিতে দিতে বলল, আজ একটু তাড়াতাড়ি আসবা। কেন, কাজ আছে? কি কাজ? এখন বলা যাবে না, ওকে? বলে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারাদিন অফিস করে নিশির কথা মতো একটু তাড়াতাড়ি বাসায় ফিরছি। এমন সময় গাড়ির সামনে পিয়াসকে দেখতে পেলাম। পিয়াস হলো আমার ভার্সিটি ফ্রেন্ড। তাই গাড়ি থামিয়ে পিয়াসকে ডাক দিলাম। পিয়াস পেছনে ফিরেই, আরে তুই, বলেই হা করে ফেলল আমাকে দেখে। ওইখানে হা করে থাকবি নাকি, এদিকে আসবি।
এসব কি? কবে থেকে? গাড়ির দিকে ইঙ্গিত করে। সে অনেক কথা, বল না। তারপর সব খুলে বললাম নিশির ব্যাপারে। বাহ ভাই, তুই দেখছি জ্যাকপট পেয়ে গেছিস। হা হা হা। তো তোর বউকে দেখাবি না? চল, বাসায় চল, দেখবি। ও না রে, বাসায় যেতে পারবো না, আজ সময় কম। সামনে একটা কাজ আছে, পিক থাকলে তাই দেখা। ওকে। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে নিশির একটা ছবি বের করে বললাম, এইটাই নিশি, আমার বউ। পিয়াস মোবাইলটা হাতে নিয়ে পিকটা কিছুক্ষণ ভালো করে দেখল, বারবার দেখল জুম করে। এসব দেখে আমি বললাম, আরে ভাই, বউ আমার, এভাবে দেখছিস কেন? ভাবি হয়তো তোর। আচ্ছা, এটাই কি তোর বউ? একটু অবাক হয়ে, কেন? সত্যি বলছিস? তুই এই মেয়েকে বিয়ে করেছিস? আরে রে ভাই। আচ্ছা বলতো, মেয়েটার বাসা কোথায়? গুলশানে। কেন? আচ্ছা, তুই এই মেয়ের অতীত সম্পর্কে কি সব জেনে বিয়ে করেছিস? অতীত? কথাটা শুনে থমকে গেলাম। অতীত। কেন? তুই কিছু জানিস না? না। একটু খুলে বল না প্লিজ। আচ্ছা তুই যা, রাতে তোকে কিছু দেখাবো মেয়েটার, তোকে ইনবক্সে সেন্ড করব। সময় কম না হলে এক্ষুনি দেখাতাম। কি সেন্ড করবি? বললাম তো, রাতে দেখবি সব। এখন চলে যা। কিন্তু আমার কোনো কথা না শুনে পিয়াস চলে যেতে লাগলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি নিশি বেলে ফুলের মালা বানাচ্ছে। আমাকে দেখে বলল, এত লেট কেন করলে? তাড়াতাড়ি আসতে বলেছিলাম না? কাজ ছিল, বলে শুয়ে পড়লাম। আমাকে শুতে দেখে নিশি এসে গায়ে হাত দিয়ে বলল, শরীর খারাপ? না। তাহলে অবেলায় শুয়ে পড়লে কেন? এমনি। রাতে কোনো রকম ডিনার সেরে দুজনে শোয়ার পর নিশি ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম নেই। পিয়াস কিছু পাঠাবে তার জন্য অপেক্ষা করছি। আনুমানিক রাত 11টার দিকে মেসেঞ্জারে টুং শব্দ পেলাম। তাড়াতাড়ি করে মেসেজটা সেন্ড করে দেখি 4 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও। ইনবক্সে গিয়ে ভিডিওটা ওপেন করে যেন আকাশ থেকে পড়লাম। ভিডিওটা দেখে স্পষ্টই বুঝতে পারলাম আমার স্ত্রী নিশির বিয়ের সময় করা এটা। একবার নয়, বহুবার দেখলাম ভিডিওটা, ভালো করে, নিখুঁতভাবে। কিন্তু উত্তর সেটাই, এটা নিশি। তাহলে নিশি বিবাহিত ছিল? কথাটা ভাবতেই ভেতরটা কেমন করে উঠল। পায়ের নিচে থেকে মাটি সরে যেতে লাগলো। ওপরে তাকিয়ে দেখি সিলিং ফ্যানটা ঘুরছে। তারপরও গা ঘামছে আমার। হেমন্তের শেষ সময় এটা। কিছুটা ঠান্ডার আগাম বার্তা চারদিকে, তাই এখন এসি চালায় না। কিন্তু এখন যা অবস্থা, তাই এসিতেও ঠান্ডা হওয়ার নয়। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে পিয়াসকে কল দিলাম। যদিও ভিডিও দেখেছি, তারপরের একটু জানতে ইচ্ছে করছে বিয়েটা কবে, কখন, কার সাথে হয়েছে। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা পিক করলো পিয়াস। হ্যালো, এটা কি পাঠাইছিস ভাই? কেন দেখিসনি? দেখেছি। তোর বোন নিশি বিবাহিতা ছিল। আমি চুপ। হ্যালো। তুই এসব জানতি না? না রে। কি? হুম এসব না জেনে বিয়ে করলে কিভাবে? আসলে বড়লোকের মেয়ে, দেখতে সুন্দর, তাই আর বেশি ভাবিনি। কিন্তু কিন্তু কে জানতো বল? এসব দেখ ভাই, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে হুট করে কাউকে করে নিলি। এটা সারা জীবনের প্রশ্ন, তোর ভাবা উচিত ছিল। আচ্ছা, বিয়েটা কার সাথে হয়েছিল? আমার কাজিনের সাথে। সেটাও পাক্কা 2 বছর প্রেম করে। কবে? 1 বছর আগে ডিভোর্স হলো কেন? শুনবি কেন হয়েছে? হুম বল। তোর বউ 1 নাম্বারের 12 ভাতারি। একটা ভালো ছেলে দেখলেই পাগল হয়ে যায়, তার সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়। আর আর সবসময় বাবার টাকার গরম দেখায়। ও বলে ওর স্বামীকে সবসময় ওর মতো করেই চলতে হবে। ও যা করবে তাতে সায় দিতে হবে। ওর কোনো কথায় বিরোধিতা করতে পারবে না। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে, হুম কেন তোকে এসব বলেনি? বলেছে, কিন্তু আমি আগে বুঝিনি। বলিস কি? হুম আচ্ছা চল, বাই। নিশি আবার জেগে যাবে কথা শুনে। নিজের খেয়াল রাখিস ভাই। বলেই কলটা কেটে দিল পিয়াস। আমিও মুখটা ধুয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। নিশি এখনো ঘুমাচ্ছে। আমি বরাবরই নিশিকে ঘুমন্ত অবস্থায় দেখতে ভালোবাসি। আজও দেখছি, কিন্তু আজ একটুও ভালো লাগছে না। প্রতিদিন ওর মাঝে যে মায়াবতীকে দেখতাম, আজ সেই মায়াবতী দেখতে পারছি না। আর মনে হচ্ছে আমার সামনে শুয়ে আছে একটা বড়লোক বাপের মেয়ে, আর মিথ্যাবাদী। আমাকে মিথ্যা বলে বিয়েটা করেছে ও। তারপর আমিও খাটের একপাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না।
কেন জানি দম বন্ধ হয়ে আসতেছে। মনে হচ্ছে আমার এই পরিস্থিতির জন্য আমি সমান দায়ী। হুম, আমিও দায়ী। নিজেকে অপরাধী মনে হচ্ছে। অনুশোচনা হচ্ছে কেন? এসব আগে না জেনেই বিয়ে করলাম। কেন অন্ধ হয়েছিলাম তখন? কেন আমি কিছু না জেনে শুনে বড়লোক দেখে বিয়ে করেছি? হয়তো টাকার লোভে, হয়তো সৌন্দর্যের মোহে পড়ে। কিন্তু আপনারা বলুন তো, অন্ধবিশ্বাস করা কি ভুল? আমি তো নিশিকে সাথে ওর বলা কথাগুলো বিশ্বাস করেছিলাম। তাহলে কি সেটাই ভুল ছিল? আজ বুঝতে পারছি হয়তো সেটাই ভুল করেছি আমি। যাই হোক, ভুল যখন করেছি, ভুলের মাসুলও আমিই দেব। হয় ওর কথা মতো সব মেনে চলব, না হয় ওর থেকে মুক্তি নেব। কিন্তু এসবের মাঝেও মনের মধ্যে একটা বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। কিছুতেই যেন হিসেব মিলছে না। আমায় কখনো ছেড়ে যেও না প্লিজ। নিশির মুখে কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। তাহলে কি নিশি সব বুঝতে পেরে গেছে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম দুজনেই। পরের দিন আমি ঘুম থেকে উঠে দেখি নিশি বিছানায় নেই। তারপর এদিক ওদিকে তাকাই, তাকিয়ে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশি। আমিও উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিশির কাছে গিয়ে দাঁড়ালাম। আজ কেন জানি মনে হচ্ছে নিশির থেকে সব জেনে নেব। তাই নিশিকে বললাম, একটা কথা বলবো নিশি? হুম, বলো। তুমি কি আগে বিবাহিতা ছিলে? মানে? চোখ বড় বড় করে। তুমি কি আমাকে বিয়ে করার আগে বিবাহিতা ছিলে? নিশি চুপ, শুধু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো? কিছু বলছো না যে? এসব তুমি জানলে কিভাবে? আমি আর কোনো কথা না বলে মোবাইল থেকে ভিডিওটা বের করে নিশিকে বললাম, এটা থেকে সব জেনেছি। নিশি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখল। দেখে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। তারপর আমি বললাম, আমার সাথে এসব কেন করছো নিশি? নিশি চুপ। কি হলো, উত্তর দাও। এটার কোনো উত্তর নেই আমার কাছে। ব্যালকনি থেকে রুমে আসতে আসতে বলল নিশি। আমিও নিশির পেছনে পেছনে রুমে আসলাম আর বললাম, কেন উত্তর থাকবে না? আমার তো এটা জানা প্রয়োজন। কি বলবো আমি? কি বলবা মানে? কে ওই ছিলে? ওর নাম কি? ওর নাম আবির। মানে আমার এক্স হাজবেন্ডের নাম আবির। তোমাদের ডিভোর্স হয়েছিল কেন? দুজন দুজনের সাথে সুখে ছিলাম না। তাই সুখে ছিলে না মানে? আমি তো শুনেছি তোমাদের অনেক দিনের রিলেশন ছিল। তাহলে তো সব জানো। আমাকে কেন এসব বলছো তাহলে? তোমার থেকে জানতে চাই। বলো, কেন ডিভোর্স হয়েছে? কেন? তোমাকে যে এসব বলেছে, সে বলেনি কেন ডিভোর্স হয়েছে? হুম, বলেছে। বলছে তুমি নাকি 12 ভাতারি। ছেলে দেখলেই তার সাথে ভাব জমাও। আর আর সব সময় টাকার গরম দেখাও। আর কিছু বলেনি? না। কেন? মানে, যে তোমাকে এসব বলেছে সে বলেনি আবির কেমন ছিল? ও যে আগে বিবাহিত ছিল সেটা বলেনি? বিবাহিত ছিল। হুম, আমাকে বিয়ে করার আগেও বিবাহিত ছিল। আমি সব জানতে পারি বিয়ের 5 মাস পর। কিভাবে? মেয়েটা এসেছিল আমার কাছে, এসে সব বলে আমায়। আমাকে আগে জানালি না কেন যে তুমি বিবাহিতা ছিলে? জানাইনি তো কি হয়েছে? তোমরা ছেলেরা চাও কি বলো তো? আমরা কি চাই মানে? হুম, কি চাও? তোমরা আসলে ধান্দাবাজ। তোমাদের চাহিদার শেষ নেই। তোমরা বিয়ের সময় চাও কুমারী মেয়ে। তা অবশ্যই সুন্দরী হতে হবে, শিক্ষিতা হতে হবে, তার বাবা পয়সাওয়ালা হতে হবে। এত এত ডিমান্ড কেন তোমাদের? কই, আমরা তো মেয়েরা তো এত কিছু চাই না। আমরা তো বলি না তোমরা কুমার কিনা। তাহলে এসব আমাদের বেলায় কেন? কে বলতে চাচ্ছ তুমি? কি বলি বুঝো না? আমি চুপ। আমি ক্লিয়ার বুঝতে পারছি নিশি কি বোঝাতে চাইছে, এবং আমিও সেটা বুঝে গেছি। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। হুম, কি? তোমাদের ছেলেদের কাছে কুমারিত্ব, টাকা, সৌন্দর্য বড়, নাকি ভালোবাসা বড়? অবশ্যই ভালোবাসা বড়। আমার মুখে ভালোবাসার কথা শুনে নিশি একগাল হেসে দিয়ে বলল, হা হা হা, ভালোবাসা? হুম, যদি ভালোবাসা বড় হয় তাহলে এসব বলছো কেন এখন? মানে? মানে, তুমি অফিস থেকে লেট করে ফিরলে বারবার কল করা, অসুস্থ হলে সেবা করা, সবসময় খেয়াল রাখা, এসব কি কি বলবে শুনি? আমি চুপ। আসলে তোমরা ছেলেরা বহুরূপী। তোমরা সব চাও। সব। আমি চুপ। কি হলো, কিছু বলছো না কেন? নিশির প্রশ্নটার কোনো উত্তর নেই আমার কাছে। কেননা আমি নিজেই তো টাকা, সৌন্দর্য দেখে পাগল হয়েছিলাম। আমি জানি তুমি এখন বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছ না। কারণ
তুমিও টাকা আর সৌন্দর্য দেখেই আমাকে বিয়ে করেছো। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেম মানে? প্রবলেম। আমি তোমাকে এত কিছু দিয়েছি, বিনিময়ে তোমার থেকে একটু ভালোবাসা পেতে পারি না? না হয় একটু ভুল করেছি আমি, সেটার কি ক্ষমা নেই? পারো না ক্ষমা করে দিতে? আমার সাথেই কেন এমনটা হয় বলতে পারো? আমি তো বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসা চাইছি। শেষের কথাগুলো কেঁদে কেঁদে বলল নিশি। মাথা নিচু হয়ে গেল আমার নিশির কথাটা শুনে। তারপর আমি কিছু বলতে যাব, এমন সময় নিশি আমাকে ধপ করে জড়িয়ে ধরে বলতে লাগলো, একটু ভালোবাসাই তো চাই, দাও না একটু ভালোবাসা। আমি কিছুক্ষণ চুপ থেকে মনে মনে ভাবছি, আসলে তো মেয়েটা একটু ভালোবাসাই চায়। না হয় না পারলাম ওর প্রথম ভালোবাসা হতে, কিন্তু শেষ ভালোবাসা হয়ে তো থাকতেই পারি। সেটাই করব আমি। কথাগুলোই ভাবছি। এর মাঝে লক্ষ্যই করিনি যে আমিও নিশিকে জড়িয়ে ধরেছি। সমাপ্ত। পুরো গল্পটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।